তো সবাই আপনি যেই কথাগুলো বললেন ভারত বাংলাদেশের বিষয়ে এই রেশ ধরে আমি আরেকটু বলতে চাই, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক স্পষ্টভাবে অবনতি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এরপর যখন শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে এই দূরত্বটা আরও বেড়েছে, এটা আমরা নানাভাবেই বিভিন্ন গণমাধ্যমে দেখি। এই প্রেক্ষাপটে যখন এমন একটি সিদ্ধান্ত নেয় ভারত, নন ফ্যামিলি পোস্টিং, নন ফ্যামিলি অ্যাসাইনমেন্ট, তখন এই প্রশ্নটা কি আসে না যে এইটা আনুষ্ঠানিক একটা নিয়ম ভাঙছে বা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি আরও নতুন করে একটা অনিশ্চয়তা সীমারেখা টানছে? না, আমার মনে হয় না। এটা আসলে একটা নিরাপত্তামূলক সিদ্ধান্ত। আমার ধারণা যে ইলেকশন চলে যাওয়ার পরেই কিছুদিন পরে এটা আবার উইথড্র হবে, এখানে তারা থাকবেন। কেননা পরিবার ছাড়া তো আসলে এত কাছের দেশ, সেখানে পরিবার ছাড়া কূটনীতিকরা কেন থাকবেন, যেখানে কিনা আপনি 24 ঘন্টার মধ্যে 2বার কলকাতা গিয়ে ফেরত আসতে পারেন। তো এটা তো আসলে কোনো কারণ নাই যে। আর ভারত আমাদের চেয়ে খুব বেশি নিরাপদ ব্যাপারটা তাও নয়। ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের চেয়ে হয়তো একটু ভালো, কিন্তু একেবারে যে ভালো সেটা বলা যাবে না। ওদের ওখানেও সব বড় শহরগুলিতে ক্রাইম আছে, মাদক আছে, অপরাধের বড় বড় ব্যক্তিরা আছেন, এবং তাদের অপরাধীরা আবার দুবাইতে যায়। আমাদের অপরাধীরা যেমন ইন্ডিয়া যায়, তাদের অপরাধীরা আরব সাগর পার হয়ে বোম্বে থেকে দুবাই চলে যায়। তো এই জিনিস আসলে থাকবেই। জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি, সেই বাউন্ডারির ভেতর দিয়ে যেমন রাজনীতিবিদরা সুযোগ নেন, চোরাচালানিরা সুযোগ নেন, ক্রিমিনালরাও সুযোগ নেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে এটা তো নতুন না, পিকে হালদার ওইখানে গিয়ে টাকা পয়সা চুরি করে ওখানে মুসলিম নাম ধারণ করে আধার কার্ড বানিয়ে বিঘার পর বিঘা জমি কিনে তারপরে তো সেখানে বন্দী ছিলেন। কিছুদিন আগে নাকি তাকে ছেড়েও দিয়েছে জামিনে। তো এইরকম অপরাধীরা তো এর আগেও গিয়েছেন, দিনের পর দিন এখানে থেকেছেন, এবং এটা আছে, এটা থাকবে। কারণ এই ধরনের ক্রস বর্ডার অপরাধীদের যাতায়াত, এটা আমেরিকার সাথে মেক্সিকোর আছে। তো এটা থাকবে। এটা কতটুকু নিয়ন্ত্রণ করা যায় এটা চিন্তা করতে হবে। তবে আমরা এখন বেশি চিন্তিত বা শঙ্কিত হয়েছি এই কারণে যে ওই মিডিয়ার প্রোপাগান্ডার কারণে আমাদের পারস্পরিক আস্থার অবক্ষয়ের কারণে কি? হ্যাঁ, আস্থা কমে গিয়েছে। এই আস্থা কমে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। পিকে হালদার যখন ওখানে পালিয়েছিল, আমাদের জনগণের টাকা নিয়ে পালিয়েছে না, আমাদেরই পকেটের টাকা নিয়ে। তখন তো তাদের মিডিয়াও তাকে নিয়ে কোনো শব্দ করে নাই। আমরাও তাকে ফেরত আনার জন্য আমাদের মিডিয়াকে সোচ্চার হতে দেখি নাই। আমাদের মিডিয়া কিন্তু এটা নিয়ে খুব একটা আলাপ করে নাই। এবং এটাও খুব মজার ব্যাপার যে পিকে হালদার পালিয়েছে লিজিং প্রতিষ্ঠান, ব্যাংক, এগুলো লুট করে, এবং এই লুটের পরে তাই চলে যাওয়ার পরে এখানে পিকে হালদারের দোসররা বহাল তবিয়তে চাকরি বাকরি করে গেছে। এমনকি এই সরকার আসার পরেও পিকে হালদারের এক দোসরকে আমি বিদেশে বেড়াতে দেখেছি, ফিরে আসতে দেখেছি। এখন তিনি কোথায় আছেন জানি না। তো এরকম সিলেক্টিভ বায়াস আমি দেখেছি যে এটা আমাদের মধ্যে আছে, তাদের মধ্যেও আছে। মনে হয় এটা একসময় যে আমরা সবগুলি দেশ এক জায়গায় ছিলাম, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আমার মনে হয় যে একসাথে থাকার সেই নতিজা, ব্রিটিশ শাসনের যে ইনফ্লুয়েন্স, এটা আমাদের মধ্যে রয়ে গিয়েছে। আর আমার মনে হয় যে এইখান থেকে উত্তরণের জন্য ভবিষ্যতে যে সরকার আসবেন তাদেরকে বেশ ভালোভাবে চেষ্টা করতে হবে, যাতে আমাদের মধ্যে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি হয় এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনীতিকে আমরা নির্মাণ করতে পারি। আপনার কাছে যাই, স্থিতিশীলতা নামে এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের পদক্ষেপগুলোকে কি উদারভাবে ব্যাখ্যা করা যাবে কিনা? আর বাংলাদেশ তো এই প্রসঙ্গে আসলে এখন পর্যন্ত নীরব। এই নীরবতা কি এক ধরনের আত্মসমর্পণ? দেখেন, আমি একটু ওনার থেকে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে বলি। ধরেন ভারত যেভাবে বিষয়টা দেখছে, আমার কাছে যেটা তাদের আর্টিকেলগুলো পড়ে বা বিভিন্ন সময় ডিপ্লোম্যাটদের সাক্ষাৎকার দেখে যেটা মনে হয়, তাদের একটা অবজারভেশন হচ্ছে যে বাংলাদেশে খুব সিভিয়ারলি অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট বাড়ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। এইটাকে তারা খুব তাদের বিবেচনায় নিয়েছে, এবং এটা কারণও আছে। ধরেন আমার সহ-আলোচক যেটা বললেন যে মিডিয়াতে কিন্তু খুবই উত্তেজক কিছু কথা বলা হয়েছে। যেমন ধরেন বাংলাদেশে ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের এই ফেনীর জায়গাটা ছোট্ট একটা পকেট আছে, এই পকেটটা থেকে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে চট্টগ্রামকে বাংলাদেশের বাকি জায়গা থেকে আলাদা করে দেওয়া যাবে, এবং তারপরে চিটাগাং ভারতের সাথে যুক্ত হবে, তারপরে খুব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশকে দখল করে নিতে পারবে। এই টাইপের কথাগুলো খুবই সহজভাবে, সাবলীলভাবে তারা মাসের পর মাস বলে গেছে। এবং এই জায়গাগুলো হয়েছে কি, তারপরে ধরেন আমাদের তো বর্ডার কিলিংয়ের একটা সিভিয়ার ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যে যেমন আমরা কয়েকদিন আগে ফেলানি যেটা পার করলাম, 15 বছর হয়ে গেল, এবং প্রতিবারই যখন তার এই দিবসটা আসে তখন দেখা যায় যে তার ফাদারদের কাছে আমরা গল্প শুনি, তাদের কাছে ইন্টারভিউ নেওয়া হয়, তারা বলে যে তারা কিভাবে ভারতের কোর্টগুলোতে যাচ্ছেন কিন্তু কোনো বিচার পাচ্ছেন না, এবং এই সংখ্যাটা কিন্তু বাড়ছে।
আপনার আমি 2024 সালে ডিসেম্বর পর্যন্ত আমি আপডেট দিতে আমি যে পারবো। প্রশ্ন জি। করেছিলাম যে বাংলাদেশ তো এই প্রসঙ্গে এখনো নীরব, না, এটা সেটাই কি এক ধরনের বলছি। আত্মসমর্পণ কিনা? সেটাই বলছি যে 2024 সালে ডিসেম্বর পর্যন্ত দেখা গেছে যে 607 জন মারা গেছে হচ্ছে সীমান্ত কিলিংয়ে, এবং এখানে কিন্তু দু দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হয়েছে আস্থা বৃদ্ধির জন্য। সেখানে বলা হয় যে এই টাইপের অকারেন্সগুলো ঘটবে না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে ঘটছে। এখন এই অ্যান্টি সেন্টিমেন্ট, ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কেন হয়? ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের বা ইয়াং জেনারেশন যারা বিপ্লব করলো তাদের যে ক্ষোভ, সেই জায়গাতে আবার শেখ হাসিনাকে যেভাবে তারা শেল্টার দিল, এবং শেখ হাসিনার আমলেই ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছে, এক্সট্রাডিশন চুক্তি 2013 সালে, যেটা আবার 16 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ওই চুক্তি থাকার পরেও তো তারা তাকে দিচ্ছে না। আবার ধরেন যে আপনি কথার শুরুতে যেটা বললেন শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, তার হত্যাকাণ্ড যারা হত্যা করেছে তাদের লোকেশন কোথায়, সেখানেও আমরা একটা সোর্স থেকে জানতে পারছি যে তারা ভারতে। সো বাংলাদেশের মানুষের কাছে যখন পার্সপেক্টিভটা এরকম তৈরি হয় যেখান থেকে যেই কোনো অপরাধ করে, ভাই বিকে হালদারের কথাও বললেন, অর্থাৎ যে কোনো সেক্টরে যিনি অপরাধ করছেন তার শেল্টার হয়ে যাচ্ছে ভারত, এবং ভারত তাকে চাইলেও আর ফেরত দিচ্ছে না, তখন এই যে আস্থার যে কথাটা আপনারা বলছেন যে আস্থাটা ফিরবে কীভাবে, ফেরাটা তো খুব কঠিন। কারণ মানুষের তো ধরেন একটা অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি হলে সেখানে সরকারের পক্ষে বা অন্য কোনো স্টেক হোল্ডারের পক্ষে সে আস্থা ফিরিয়ে আনা খুবই কঠিন। সো এই জায়গাটা যদি করতে হয়, আমি বলবো যে ভারতের জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে যদি জি, তারা যদি একটা রিলেশনটা রিবিল্ড করতে পারে, তাহলে হয়তো আস্থা ফিরিয়ে আনাটা। বাবুল ভাই, এবার আপনার কাছে একটু আসি। নীরব আত্মসমর্পণ কিনা নীরবতা, সেই প্রশ্নের উত্তর আমি পাই নাই। তার এটির পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই। ওয়াশিংটন পোস্টের একটি নিউজ যেটি বলছে যে জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। এটি আসলে কি ধরনের বন্ধুত্ব চায়? এই বন্ধুত্বের প্যাটার্নটা কি হবে? প্রথম কথা হচ্ছে যে যে রিপোর্টটা হয়েছে, কাছাকাছি একটা রিপোর্ট রয়টার্সেও করেছে একই ধরনের। এটাতে দুটো জিনিস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার মানে একটা হচ্ছে যে জামাত ইসলামীর উত্থানকে তারা রিকগনাইজ করছে, যে হঠাৎ করে দলটি একটা তার একটা উত্থান হচ্ছে, যেটা আপনার শুরুর একদম প্রশ্ন যেটা ছিল সাবেক ইন্ডিয়ান হাই কমিশনার সিংলার পুরো বিপরীত। উনি তো বলেছিলেন যে যদি রিগড না হয় তাহলে আসতে পারবে না, সেখানে তারা বলছে যে এক ধরনের উত্থান। সুতরাং এটা হতে পারে যে তাদের একটা ফিল্ড সার্ভে বা একটা অবজারভেশন তাদের আছে। একই সঙ্গে এটা ভারত এবং আমেরিকার দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্য, সেটাও একটা ইঙ্গিত পাওয়া যায়। এবং এর মাধ্যমে অনেকে ধারণা করছেন, আমি এটা নিয়ে বেশ কিছু অ্যানালাইসিসও পড়লাম, কেউ কেউ মনে করছেন যে আমেরিকা কি তাহলে জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে কিনা। তো এইটা আসলে তো ধরেন বাংলাদেশে আমরা যেভাবে চিন্তা করি, যেহেতু বাংলাদেশের বিগত 15.5 বছরের রাজনীতিতে ভারতের একটা প্রভাব বা হস্তক্ষেপ আমরা মোটামুটিভাবে পাবলিকলি সেভাবে আমরা দেখেছি বা পারসেপশন তাই ছিল। সুতরাং আমাদের মধ্যে মোটামুটি একটা বিশ্বাসের জায়গাটি এমন হয়ে গেছে যে বোধহয় পরাশক্তিদের চয়েসের উপর অনেক কিছু নির্ভর করে। আরেকটা হচ্ছে রাজনীতিবিদদের আচরণের মধ্যেও সেটা আছে। রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে মনে হয় যে কিভাবে তাদেরকে কনফিডেন্সে নেওয়া যায়, বিশেষ করে যারা কূটনীতিক আছেন, তাদের চাওয়াগুলোকে, তাদের শর্তগুলোকে কিভাবে পূরণ করা যায়, তাদের সামনে কিভাবে গ্রহণযোগ্য হওয়া যায়, এরকম একটা চেষ্টা তাদের দিক থেকেও থাকে। ফলে এতে করেও কিন্তু জনগণের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে বোধহয় মানে উভয়ের মধ্যে একটা সখ্যতা বা একটা আন্ডারস্ট্যান্ডিং বোধহয় আছে। তবে দিন শেষে যেহেতু নির্বাচনটা ফাইনালি বাংলাদেশে 12 তারিখে হতে যাচ্ছে, আমরা দেখব যদি নির্বাচনটা ভালো হয়, যদি সহিংস না হয়, এবং যদি একটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি সকল ভোটাররা যদি নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারেন, তাহলে হয়তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আর আপনি যেটা বলেছিলেন যে আত্মসমর্পণ কিনা, সেটা আমি ওইভাবে দেখিনি এই কারণে যে এত স্ট্রেট ফরওয়ার্ড তো আসলে ধরেন কূটনৈতিক পর্যায়ে কথা বলাটা সমীচীন না যে এটা একটা অসহায় আত্মসমর্পণ কিনা বা এরকম কিনা। বাট যেটা ইম্পর্ট্যান্ট আমি বারবারই বলছিলাম সেটা হলো যে বারবার যদি ভারত আমাদের তুলনায় যেহেতু আকৃতিতে, জনসংখ্যায়, সম্পদে অনেক বড়, সেই জায়গাতে ভারতের দিক থেকে রেসপন্সিবল আচরণটা আমরা বেশি আশা করি। কিন্তু ভারত যদি এইটা সুযোগ নিয়ে আমাদের উপর আরও প্রভাব বিস্তার করতে চায়, বা ভারত যদি একটা আধিপত্যের অবস্থান তৈরি করতে চায়, তাহলে কিন্তু এইটা মানে আমি বলবো যে এটা উল্টো রিয়েকশন হবে। কারণ এইবার যেটা ঘটেছে আপনি দেখেছেন, শহীদ ওসমান হাদি জানাজাতেও দেখেছেন যে কিভাবে লাখো মানুষ একসাথে অ্যান্টি ইন্ডিয়ান একটা স্লোগান দিয়েছে, তো এগুলো তো তারাও দেখছে। ফলে এই অবস্থা থেকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমি মনে করি যেটা আমি ওই সময় বলেছিলাম যে বাংলাদেশের যে পারসেপশন আছে যে একটি দলের সাথে ভারতের সম্পর্ক ভালো, ওইটাকে ভাঙতে হবে ভারতের, এবং ভারতের সেটা প্রমাণ করতে হবে যে তারা কোনো দলের সাথে না, তারা জনগণের সাথে সম্পর্ক করতে চায়। আমি একটু তো সবাইকে চাচ্ছি শেষ প্রশ্ন নিয়ে, যেটি বলছিলাম ওয়াশিংটন পোস্টের যে সংবাদটির কথা, সেখানে কিন্তু আরেকটি কথা এসেছে, যদি জামাত ক্ষমতায় এসে ওয়াশিংটনের অপছন্দের কিছু করে, তাহলে তৈরি পোশাক শিল্প দিয়ে যুক্তরাষ্ট্র সেই জবাব দিবে। কি মনে করছেন? এটা তো আছে। আমি কিন্তু এই আলোচনার শুরুতেই বলেছিলাম
যে পশ্চিমা দেশগুলির সঙ্গে আমাদের একটা অর্থনৈতিক সম্পর্ক আছে, যেখানে আমরা রিসিভার, জি। আমরা বেশি পাই তাদের কাছ থেকে, অতএব এই কারণেই তাদেরকে আমাদের সমীহ করতে হয় মূলত। তো সেই জায়গাটি তারা বলেছেন। এটা তো কি নতুন? আমরা কি 1/11-এর সময় শুনি নাই যে শান্তিরক্ষী বাহিনী বন্ধ হয়ে যাবে, এরকম শুনেছি না? তো এটা একই ধরনের কথা, এটা নতুন কিছু না। এটা যার হাতে যা বার্গেনিং চিপ থাকে সেটা দিয়ে সে বার্গেন করে বা সেটা নিয়ে গল্প করে, কথা বলে। তো তারা একটা বলেছেন আর কি, যে এটা হবে একটা লাগাম যেটা দিয়ে কোনো ধরনের অতিরিক্ত কর্মকাণ্ড থেকে তারা রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আপনি বলেন এই একই বার্গেনিং চিপ কি তারা অন্য রাজনৈতিক দলের উপরে ব্যবহার করতে পারবে না? এটা সবার উপরে ব্যবহার করা যাবে। কারণ এমন তো নয় যে জামাতের ব্যবসায়ীরা গার্মেন্টসের ব্যবসা বেশি করেন, ব্যাপারটা এরকম না, তাই না? বরং উল্টোটাই, তারা ব্যাংকের ব্যবসা, হাসপাতালের ব্যবসা বেশি করেন, কোচিং সেন্টারের ব্যবসা করেন, অন্য ব্যবসা বেশি করেন, চাল ডাল আমদানির ব্যবসা করেন। তারা কিন্তু অনেক বেসিক ব্যবসা করেন। তো যে কারণে ওইটা আবার তাদের ব্যক্তিগতভাবে চিন্তা করলে তাদের উপরে খুব একটা চাপ ফেলবে না। কিন্তু এই চাপ প্রয়োগের অস্ত্রগুলি সব দলের উপরে আছে। এটা মূলত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা। এই যে আপনি 50% ট্যাক্স বসিয়ে দেওয়া, 500% ট্যাক্স বসিয়ে দেওয়া, এইগুলি কি একটা চাপ সৃষ্টি না? এই চাপ মোকাবেলা করাই হচ্ছে কূটনীতিবিদদের কাজ, সরকারের কাজ। সরকার জনগণের হয়ে এই নেগোসিয়েশনগুলি তো করবে। আনফর্চুনেটলি আমি বলবো যে গত কিছুদিন যাবত এই নেগোসিয়েশনের জায়গায় বাংলাদেশ একের পর এক ব্যর্থতা প্রদর্শন করেছে, এবং এই ব্যর্থতার কারণেই লোকে ভাবতে শুরু করেছে যে আমরা নতজানু হয়ে গেলাম কিনা। আসলে নতজানু হয়ে যায় না, আমাদের বাঁকা কোমর সোজা হচ্ছে না। আমাদের বাঁকা কোমরটা সোজা করতে হবে, এবং এই সোজা করার প্রক্রিয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেধার শাসন। মেধাবীকে বানাতে হবে কূটনীতিক, মেধাবীকে বানাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর জায়গাতে নিতে হবে, মেধাবীকে পাঠাতে হবে বিচারক হিসেবে। মেধাবী যেখানে যাবে সে মেধার ভিত্তিতে কাজ করবে। আপনি আমাকে বলেন মেধার ভিত্তিতে আমরা কূটনীতিক দিকে নিয়োগ দিচ্ছি? তা দিচ্ছি না। আপনি বাড়ি দেন, টাকা দেন, কম্পেনসেশন দেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বার্মিংহামের কূটনীতিক হিসেবে একজনকে পাঠান যে এটি হচ্ছে একটি হত্যাকাণ্ডের বিপরীতে কম্পেনসেশন, তখন কিন্তু এই কোমর বাঁকা থেকে যাবে। কারণ পেশাদার কূটনীতিক ছাড়া, লেখাপড়া করা কূটনীতিক ছাড়া এই বিষয়গুলিকে মোকাবেলা করা খুব কঠিন। লেখকের মোকাবেলা করবে লেখক, চিকিৎসকের মোকাবেলা করবে চিকিৎসক, কিন্তু আপনি যদি সেখানে সবকিছু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যান তাহলে কিন্তু এটা আমাদের সফলতা আসবে না। মেরিটোক্রেসির ভিত্তিতে বাংলাদেশ, মেধার ভিত্তিতে বাংলাদেশ, এইটা যদি তৈরি করা না যায় তাহলে এটা আজীবন চলতে থাকবে। আমাদেরকে এইসব দিয়ে লোকজন মোচড়াবে। আর মধ্যপ্রাচ্যের দেশ বলে না শ্রমিক ফেরত পাঠিয়ে দিব, মালয়েশিয়া বলে না যে তোমাদের শ্রমিক নিব না, এরকম বলে না। এটা চলতে থাকবে। যতদিন আমরা মেধার জগতে প্রভুত্ব না করব ততদিন পর্যন্ত আমরা এইসব জায়গাতে দুর্বল থেকে যাবো। অনেক ধন্যবাদ।